আসসালামু আলাইকুম। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে তিনটি বিষয় খুবই আলোচিত। জেনারেল আজিজ, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং আনোয়ারুল আজিম আনার। তিনটি ঘটনা বাংলাদেশের রাজনীতিকে ওলটপালট করেছে। রাজনৈতিক কূটনৈতিক অঙ্গন শুধু না, আন্তর্জাতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সর্বশেষ কিছুক্ষণ আগে প্রথম আলো আরেকটি রিপোর্ট রিলিজ করেছে, আর সেখানে তার শিরোনাম হচ্ছে নতুন করে বেনজির ও তার স্ত্রী সন্তানদের যেসব সম্পদ জব্দ হচ্ছে। একের পর এক যত জব্দ তালিকা বাড়ছে। সরকারের দুই অতি খাস লোক জনাব আজিজ এবং জনাব বেনজিরকে নিয়ে যখন নানা দিকে সমস্যা শুরু হয়েছে, বেনজিরকে নিয়ে আগে একবার আন্তর্জাতিক সমস্যা হয়েছিল, আমরা জানি আমেরিকার স্যাংশন পেয়েছিলেন উনি। এরপর দেশের ভেতরে রীতিমতো বোমা ফাটিয়েছিল একটা পত্রিকা। এখন দুদককে লেলিয়ে দেয়া হয়েছে তার পেছনে। আমি প্রায় বলি দুদককে আসলে লেলিয়ে দেয়া হয় আপনি যদি কাউকে শায়েস্তা করতে চান। আর জনাব আজিজ আমাদের মিলিটারির চিফ ছিলেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই একটা গরম খবর আছে, সেটা হচ্ছে যে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ ও ক্রোকের প্রক্রিয়া শুরু। আমরা জানি এর আগে ঢাকা মহানগর আদালত বেনজির আহমেদের স্থাবর বিভিন্ন সম্পত্তির ক্রোকের আদেশ দিয়েছিল, তো সেটার প্রক্রিয়া শুরু হয়েছে বলেই একটা খবর বেরিয়েছে চ্যানেল 24 বিডিতে। আশা করি পর্যায়ক্রমে অন্যান্য পত্রিকা এটা প্রকাশিত হবে। এখানে লিখেছে যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকে ও ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া। অঙ্গন শুধু না, আন্তর্জাতিক অঙ্গনেও এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সর্বশেষ কিছুক্ষণ আগে প্রথম আলো আরেকটি রিপোর্ট রিলিজ করেছে, আর সেখানে তার শিরোনাম হচ্ছে নতুন করে বেনজির ও তার স্ত্রী সন্তানদের যেসব সম্পদ জব্দ হচ্ছে। একের পর এক যত জব্দ তালিকা বাড়ছে, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবগুলো আসছে। 33টা ব্যাংক অ্যাকাউন্ট, 1.5 শতাধিক দলিল জব্দ। ততই মানুষ অবাক হচ্ছে, বিস্মিত হচ্ছে যে সরকারি চাকরি করে একজন আইজিপি কি করে এত বড় সম্পত্তির মালিক, এই বিপুল ধন সম্পত্তির মালিক হবার রহস্যটা কি। তো সরকার বলছে যে দায় ব্যক্তিকে নিতে হবে, কিন্তু প্রশ্ন আসছে যে এই দায় কি শুধু বেনজিরের, শুধুই কি আজিজের? তারা যে সময় যে অপকর্মগুলো করেছে, দুর্নীতি অনিয়ম করেছে, সেই সময় কি তারা চাকরিতে ছিল না? সেই সময় কি এই সরকার ছিল না? ছিল তো। তাহলে কেন এই বিষয়গুলি তখন তারা দেখেনি বা তখনই স্টপ করায়নি তাদের এই কর্মকাণ্ডগুলো? আজকে শত শত কোটি টাকা বলা হচ্ছে দেশে আছে এবং বিদেশে আছে। তাহলে বিদেশে যেগুলি চলে গেল সেগুলি কিভাবে ফিরবে? যখন রাজনৈতিক অঙ্গনে এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক তখন একের পর এক রিপোর্ট কিন্তু সামনে আসছে। সর্বশেষ যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হচ্ছে যে নতুন করে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়ের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এই 5 জনের নামে থাকা ব্যাংক হিসাব এবং বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন আজ রোববার বিকেলে এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 345 বিঘা 114 একর জমি জব্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা 33টি ব্যাংক হিসাব বা অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দেন এই আদালত। নতুন করে কেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ চাওয়া হয়েছে সেই বিষয়ে আদালতে যুক্তি তুলে ধরেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি আদালতকে বলেন, বিভিন্ন জেলায় বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে দুদকের পক্ষ থেকে সরকারি বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। নতুন করে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে যে সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন। এখন যদি এসব সম্পদ জব্দ করা না হয়, তাহলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা আদালতে অভিযোগপত্র জমা, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসাবে অপরাধ
লব্ধ আয় থেকে অর্জিত সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্তর সব উদ্দেশ্য ব্যর্থ হবে। দর্শক বুঝতেই পারছেন যে তার মানে হচ্ছে যে তারা ইতিমধ্যে তাদের নামে যে সমস্ত সম্পদ আছে সেগুলো দ্রুত হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। যদি সেই সম্পদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে আনে তখন যাতে তার হদিশ পাওয়া না যায়, অর্থাৎ পুরো মামলাটা দুর্বল হবে, সেই একটি প্রচেষ্টা বেনজির আহমেদ বা তার পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্র বলছে, গুলশান আবাসিক এলাকার র্যাঙ্কন আইকন টাওয়ারে 4টি ফ্ল্যাট কেনা হয়েছে সাভানা ইকো রিসোর্ট লিমিটেডের নামে। গত বছরের 5ই মার্চ একদিনে 4টি ফ্ল্যাট কেনা হয়। দর্শক বুঝতে পারছেন, একদিনে 4টি ফ্ল্যাট। তার বাংলাদেশের মানে কার এই আলাদিনের চেরাগ আছে যে এই চেরাগের ভেতর থেকে একদিনে 4টি ফ্ল্যাট কেনা যায়? তো এই বিষয়গুলো নতুন করে বিস্ময়ের সৃষ্টি হয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। 4টি ফ্ল্যাটের মধ্যে 3টি সাভানা ইকো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে, অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের নামে। এর বাইরে ঢাকার অদূরে সাভারে 3 কাঠা জমি রয়েছে এই পরিবারের। ওই জমি কেনা হয়েছে 2012 সালের 21শে জুন। দর্শক, আরও যে রিপোর্টগুলো এসছে, মাদারীপুরে আরও 276 বিঘা সম্পদ ক্রোক। দর্শক, দিন যত যাচ্ছে ততই দেখেন তাদের সম্পদের হিসাবগুলো বেরোচ্ছে, কেননা যেহেতু বিভিন্ন জেলা প্রশাসককে চিঠি দিয়েছে দুদক, সুতরাং এখন জেলা প্রশাসক তারা সোচ্চার হয়েছে বা সক্রিয় হয়েছে এবং তাদের বিষয় সম্পত্তির হিসাবগুলো বের হচ্ছে। শেষ পর্যন্ত এই ধন সম্পদের পরিমাণ কোথায় যে ঠেকবে এবং তার টোটাল পরিমাণটা কি এশিয়ার কোনো ধনকুবকে ছাড়িয়ে যাবে? পৃথিবীর ধনকুবের তালিকায় বেনজির আহমেদ এবং তার পরিবার আসবেন কিনা? সরকারের 2 অতি খাস লোক জনাব আজিজ এবং জনাব বেনজিরকে নিয়ে যখন নানা দিকে সমস্যা শুরু হয়েছে, বেনজিরকে নিয়ে আগে একবার আন্তর্জাতিক সমস্যা হয়েছিল, আমরা জানি আমেরিকার স্যাংশন পেয়েছিলেন উনি। এরপর দেশের ভেতরে রীতিমতো বোমা ফাটিয়েছিল একটা পত্রিকা। এখন দুদককে লেলিয়ে দেয়া হয়েছে তার পেছনে। আমি প্রায় বলি দুদককে আসলে লেলিয়ে দেয়া হয় আপনি যদি কাউকে শায়েস্তা করতে চান। আর জনাব আজিজ আমাদের মিলিটারির চিফ ছিলেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই 2 জনকে সরকার কিছু না কিছু ঝামেলায় ফেলছে এবং এই ঝামেলাটা কেন তৈরি করা হচ্ছে সেই ব্যাপারে কথা বলতে চাই। 2টো রিসেন্ট ডেভেলপমেন্ট এসছে, একটা জনাব আজিজকে নিয়ে আর একটা জনাব বেনজিরকে নিয়ে, দুটোকে নিয়ে একসাথে কথা বলতে চাই। জনাব আজিজকে নিয়ে যেটা আপডেট এসছে, আমরা গতকাল রাতের দিকে দেখেছি প্রায় সব মিডিয়াতে এই খবরটা এসছে। সেটা প্রথম আলো হেডলাইন করেছে এরকম, সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে। উনি সাংবাদিকদের সাথে, অর্থমন্ত্রী কথা বলছিলেন, ওখানে সাংবাদিকদের সামনে অনেক ইস্যু আসে, ঋণ খেলাপিদের আলাপ আসে। এসব করতে করতে একটা জায়গায়, আমি এই জায়গাটুকু একটু পড়তে চাই। অর্থমন্ত্রী নিজেই হঠাৎ বলেন এখন ঋণ খেলাপিদের ধরতে হবে। এই বাক্য শেষ করার পর চুপ থাকলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, পারবেন? ঋণ খেলাপিরা তো অনেক শক্তিশালী। তখন তিনি বলেন দেখা যাক পারে কিনা। আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার কি ক্ষমতা কম ছিল? মানে বেনজিরকে ডেকে আনা হয়েছে কারণ হলো ঋণ খেলাপিরা পাওয়ারফুল, বেনজিরও পাওয়ারফুল, তাকে তো আমরা সাইজ করছি, দেখছেন তো। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আলাদা যে ব্যবস্থা নিচ্ছেন তাতে সরকারের সমর্থন আছে বলেও জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন করেন, সাবেক সেনাপ্রধান কি ধরা পড়েছেন? সব সম্পত্তি জব্দ করার যে আদেশ এসছে, সাংবাদিকরা জানান সম্পত্তি জব্দের আদেশ এসেছে সাবেক পুলিশ প্রধানের, মানে অর্থমন্ত্রীর মনে হচ্ছিল এটা সাবেক সেনাপ্রধানের। দুর্নীতিতে যে কারণে যে আমেরিকা তাকে স্যাংশন দিয়েছে সেই ব্যাপারে যখন কথাবার্তা হচ্ছে, সাংবাদিকরা তখন তাকে এই তথ্যটা জানান যে আমেরিকা দুর্নীতির কারণে জনাব আজিজের বিরুদ্ধে বা অ্যাকশন নিয়েছে। তখন অর্থমন্ত্রী বলেন সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন, আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও বিষয়টি তো জনসমক্ষে চলে এসছে। দ্যাটস ইম্পর্টেন্ট, মানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু জনসমক্ষে চলে এসছে। সাংবাদিকরা তখন বলেন সাবেক সেনাপ্রধানের বিষয়ে সরকার তো কিছু করেনি। অর্থমন্ত্রী জবাবে বলেন সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে। আই রিপিট, অর্থমন্ত্রী বলছেন সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে। এরপর উনি এখন যেহেতু সেনাবাহিনীতে নেই এটা মনে করিয়ে দেওয়া হয়। অর্থমন্ত্রী তখন বলেন অবসরে যাওয়ার পরও সেনাবাহিনী কিছু করতে পারে। উনি যে আসলে জেনে শুনে কথা বলছেন তার প্রমাণ হলো প্রথম আলো এরপর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত আহমেদকে জিজ্ঞেস করেছিলেন, সাখাওয়াত হোসেনকে, আমাদের নির্বাচন কমিশনার ছিলেন, তখন উনি বলছেন
জনাব সাখাওয়াত, অর্থমন্ত্রী ঠিকই বলেছেন, অবসরে গেলেও সেনা আইনে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারে। শুধু তাই নয়, সরকার চাইলে, আদালত চাইলে, এমনকি কেউ মামলা করলেও সাবেক সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। ওনাদেরকে তো সাধারণ আইনে মামলা করে ব্যবস্থা নেওয়া যাবেই, কিন্তু সাখাওয়াত যেটা জানিয়েছেন সেনা আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমরা খেয়াল করব যে এটা আমেরিকান স্যাংশনটা আসার পর এবার সরকারের রিয়াকশন ওয়াজ ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট, আগে যেমন ছিল তার তুলনায়। এর মধ্যে আরেকটা তথ্য আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে জনাব বেনজির বিদেশে যাত্রার ক্ষেত্রে সরকার বাধা দিতে পারে, এই ধরনের একটা তথ্য এসছে। অ্যাট দ্য সেম টাইম এটাও খুব জরুরি তথ্য, সেটা হলো বেনজিরের আরও 113 দলিলের সম্পদ ও গুলশানের 4টি ফ্ল্যাট বরাদ্দের আদেশ। মানে আমরা গতদিন সংখ্যাগুলো এখন মনে রাখাই কঠিন হয়ে গেছে। আগে 83 না কয়টা দলিলে 114 একর 350 বিঘার মতো জমি ছিল, এবার আরও 113টা দলিলের সম্পদ এবং গুলশানের 4টা ফ্ল্যাট জব্দ করতে বলা হয়েছে। গুলশানে তার 4টা ফ্ল্যাট আছে, এটাও করা হয়েছে, এটা আগের সাথে যুক্ত হলো। সো বেনজিরকে ছেড়ে দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধেও চাপ তৈরি করা হচ্ছে। এখানে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই, কিছুদিন আগে যখন এই দুইজন অলমোস্ট কাছাকাছি সময়ে দুদকের আদেশ এবং জনাব আজিজের বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা যখন সামনে আসে, তখন জনাব ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছিলেন, দোষী হলে সাবেক আইজিপি বেনজির আহমেদ বা সেনাপ্রধান আজিজ আহমেদ যেই হোক, সরকার তাকে বাঁচাতে যাবে না। একটা সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে তিনি বলেন এভাবে, বিষয়টি দেখতে হবে, কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে। প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তি দেওয়ার ব্যাপারে সৎসাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনা সরকারের সে সৎসাহস আছে, কেউ পারবে না। দুদকের কথা বলছেন, দুদক স্বাধীন ইত্যাদি ইত্যাদি করছে। এই জায়গাটা, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে, উনি বলছেন দুদক বিচার বিভাগ স্বাধীন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান, সরকার কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই। তার মানে আমরা খেয়াল করছি দুজনকে নিয়ে যখন জনসমক্ষে বিষয়গুলো আসলো, প্রচুর আলোচনা সমালোচনা হলো, তখন ইনস্ট্যান্টে জনাব ওবায়দুল কাদের এটা বলেছিলেন। তারপর তো রীতিমতো একটার পর একটা অ্যাকশন, বিশেষ করে জনাব বেনজিরের অ্যাকাউন্ট জব্দ, তার সম্পত্তি ক্রোক, এক দফা না দ্বিতীয় দফা, এমনকি তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও আসতে পারে, এই ধরনের খবরও পত্রপত্রিকায় আসছে। এবং ফাইনালি জেনারেল আজিজের ক্ষেত্রে সরকার বলছে যে সরকার কিছু করছেন, কিন্তু সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে বলছেন অর্থমন্ত্রী। এখানে একটা জিনিস খুব সিগনিফিক্যান্ট আমি মনে করি, যেটা আগের সাথে যদি তুলনা করা যায়। আগে যখন প্রথম স্যাংশন এসেছিল আমেরিকার পক্ষ থেকে র্যাব এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে, তখন সরকারের জায়গা থেকে প্রচণ্ড সিরিয়াস রিয়াকশন এসেছিল, খুব সিরিয়াস রিয়াকশন এসেছিল, আমাদের মনে থাকার কথা। তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছিল। এবার এসে আমরা ভিন্ন জিনিস দেখলাম। জনাব আজিজের যখন স্যাংশন আসলো, তখন সরকারের দিক থেকে নানা রকম কথা, এটা তার ব্যক্তিগত বিষয়ে স্যাংশন দেওয়া হয়েছে, তার ব্যক্তিগত করাপশনের ক্ষেত্রে স্যাংশন দেওয়া হয়েছে, এটার সাথে সরকার কোনোভাবে ইনভলভ না, তার ব্যক্তিগত পাপের সাজা হচ্ছে, এই ধরনের একটা অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করা হয়েছে। এমনকি কেউ কেউ আগ বাড়িয়ে বলছেন আমেরিকা যে ভিসা পলিসি ঘোষণা করেছিল, এটা সেটার অংশ না। আমি টু সাম এক্সটেন্ট একমত যে নির্বাচনের আগে যে ভিসা পলিসি ঘোষণা করা হয়েছিল সামনে, গত নির্বাচনটাকে মাথায় রেখে, সেটার স্টেপ এটা না। এটা ভাবার কারণ আছে, কারণ হলো জেনারেল আজিজ ওই সময় আসলে রিটায়ার্ড একজন অফিসার, উনি রাদার দায়িত্বে ছিলেন 18 সালের নির্বাচনের সময়। সুতরাং এটা ভিসা পলিসির অংশ না, এটা সরকার যদি বলে টেকনিক্যালি সরকার ঠিক আছে। কিন্তু আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আসলে ইন এনি কনসিডারেশন সরকার আগের তুলনায় একেবারেই ভিন্ন রকম আচরণ করছে। এমন একজন সেনাপ্রধান যিনি তাকে সার্ভিস দিয়েছিলেন, উনি বিজিবিতে ছিলেন, বিজিবির চিফ ছিলেন, ডিজি ছিলেন, তারপর সেনাপ্রধান ছিলেন, এবং ভোট ডাকাতির যে নির্বাচন, সেই নির্বাচনটায় তিনি সেনাপ্রধান ছিলেন। সুতরাং অত্যন্ত বিভৎস, কুখ্যাত, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে বিভৎস সময়গুলোর একটাতে তিনি সেনাপ্রধান ছিলেন, এবং বলা বাহুল্য সরকারের পাশে দাঁড়িয়েছিলেন, এবং সরকারও তার পাশে ভীষণভাবে ছিল। আমাদের নিশ্চয় মনে আছে তার ভাইদেরকে, 3 ভাইকে হত্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে, 3 ভাইকে দেশ থেকে চলে যেতে ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে একজন তো তালিকাভুক্ত, সরকারের তালিকাভুক্ত বিভৎস সন্ত্রাসী জনাব জোসেফ ছিলেন এর মধ্যে। এবং ভাইদের জন্য কিভাবে ভুয়া কাগজপত্র বানিয়ে, আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো নিয়ে প্রচুর নিউজ আপনারা খুঁজলেই পাবেন, ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট বানানো হয়েছিল, এগুলো আমরা দেখেছি সব। সো এত ফেভার করে একটা মানুষ যখন আমেরিকার জালে ফাঁসলেন, তখন সরকার অ্যাপারেন্টলি
তাকে ডিসওন করছেন। ওবায়দুল কাদের আগে বলেছেন, আজ অর্থমন্ত্রী বলছেন রীতিমতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাহলে ঘটনাটা আসলে কি ঘটছে, কেন ঘটছে? অনেকগুলো হাইপোথেসিস হতে পারে। আমরা এটুকু অন্তত জনাব আজিজের ক্ষেত্রে, বেনজিরকে আমরা একটু সরিয়ে রাখি, কারণ হলো বেনজিরের কেস ইজ আ বিট ডিফারেন্ট ফ্রম জেনারেল আজিজ। কারণ হলো মার্কিন কোনো পদক্ষেপের বিরুদ্ধে সরকারের আগের পদক্ষেপ আর বর্তমান পদক্ষেপের যদি তুলনা করি, আজিজের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ভিন্ন রিয়াকশন। তাতে আমাদের মেসেজ কি? আমাদের মেসেজ হতে পারে এরকম যে সরকার নির্বাচনের আগে আমেরিকার সাথে যতটা শক্তভাবে তাকে ফেস করতে চেয়েছে, যতটা পাল্টা প্রতিঘাত করতে চেয়েছে, আক্রমণ করতে চেয়েছে, এখন অতটা না বলছি তার মানে আসলে করছে না তা না। এখনও প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে, বিশেষ করে তাদের অভ্যন্তরীণ যেসব সভা আছে, সাংবাদিক সম্মেলন আছে, সেখানে আমেরিকার মানবাধিকার, আমেরিকা প্যালেস্টাইনে কি করছে না করছে এগুলো নিয়ে বেশ কঠোর কথাবার্তা বলছেন। কিন্তু এই স্যাংশনটাকে সরকার আবার পাল্টা আক্রমণ আমেরিকাকে কিন্তু করছে না। এতে আমরা বুঝতে পারি যে আগে যে ইন্টেন্সিটিতে আমেরিকা বিরোধিতা করার চেষ্টা করেছিল সরকার, সেই জায়গা থেকে সরে এসছে। সম্ভবত সরকার নিজে বুঝুক, অথবা সরকারকে কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে আমেরিকার কিছু ব্যাপারে সরকারকে আসলে ছাড় দিতে হবে। সরকার যদি ছাড় না দেয় আমেরিকাকে, সেটা তাদের জন্য আখেরে মেজর প্রবলেম তৈরি করতে পারে, আমার ধারণা এটা। এবং যেহেতু আমেরিকা যে ধরনের নির্বাচন চেয়েছিল, সেই ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে হয়নি, ভারতের চাপে ভারত ম্যানেজ করার কারণে, যেভাবেই বলি না কেন, যেহেতু এই রেজিম ভয়ঙ্কর একটা প্রহসনের নির্বাচন বা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছে, সুতরাং তাকে এখন আমেরিকার সাথে বা আমেরিকার প্রতি কিছু ছাড় আসলে নিশ্চিত করতেই হবে। তবে এটা করতে গিয়ে একটা বিষয় দাঁড়ায়, ইভেন বেনজিরও এটার সাথে জড়িত থাকতে পারে। কারণ ডোনাল্ড লু যখন বাংলাদেশ সরকারের সাথে বসলেন বিভিন্ন পর্যায়ে, যখন উনি চলে যাচ্ছেন, ওনার শেষ যে সাংবাদিক সম্মেলন, ওখানে খুব গুরুত্বপূর্ণভাবে দুর্নীতি নিয়ে কাজ করবেন, আমি ওনার স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি এই জায়গাটাকে হাইলাইট করার চেষ্টা করেছি যে দুর্নীতি নিয়ে বাংলাদেশ আর আমেরিকা একসাথে কাজ করবে বলেছে। সো বেনজিরকে ব্যবস্থা নেওয়াটা বা ব্যবস্থা অ্যাপারেন্টলি হচ্ছে দেখানোটা সেই দুর্নীতি বিরোধী অবস্থানেরও একটা মানে আই ওয়াশ বা আমেরিকাকে দেখানো হতে পারে। জনাব আজিজের ক্ষেত্রেও ব্যাপারটা সেদিকে যেতে পারে। কিন্তু দিনের শেষে যে ঘটনাটা ঘটবে, সরকারকে যারা সার্ভ করছে তাদেরকে যদি কোনো না কোনোভাবে এরকম পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হয়, সেটা দেশের মানুষকে দেখাক আইওয়াশ, অথবা আমেরিকাকে আইওয়াশ দেওয়ার চেষ্টা করুক, এটা আসলে আলটিমেটলি যারা তাকে সার্ভ করে, ভবিষ্যতে যারা সার্ভ করতে চাইবে, তাদের কিন্তু কনফিডেন্সের সমস্যা হবে। অতি বিশ্বাসভাজন, অতি বিশ্বস্ত, সর্বোচ্চ পর্যায়ে দুজন মানুষ যখন এভাবে সাফার করবে, আমি চিন্তা করি তো আমাদের সার্ভ করার মেন্টালিটি, টেন্ডেন্সি, এগুলো আসলে কমে যাবারই কথা। সুতরাং আমেরিকাকে দেখাতে গিয়ে সরকার সম্ভবত তার ভবিষ্যতে একটা ঝুঁকি তৈরি করছে, যেটা ছোট ঝুঁকি না, বেশ বড় সড় ঝুঁকি। কেউ ব্যাংক হিসাব ফ্রিজ করার বিষয়ে আদালত যে আদেশ দিয়েছিল তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগরুল হোসেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী, মেয়ে ও কয়েকজন স্বজনের সম্পত্তি ক্রোক এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। সেই আদেশ দেওয়ার পর থেকেই বেনজির আহমেদের 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ আর্থিক লেনদেনকারী মোট 33টি অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর ফলে তিনি ব্যাংক থেকে আর কোনো লেনদেন করতে পারবেন না। সেই সঙ্গে তার সব ক্রোকৃত সম্পত্তি জব্দ হিসাবেই থাকবে। গত 23শে এপ্রিল সংবাদ সম্মেলন করে দুদকের সচিব খুরশিদা ইয়াসমিন জানান যে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে গত 31শে মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকায়, মানে বসুন্ধরার পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে তার বিষয়ে একই ধরনের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয় যে পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপরই থেকেই বেশ আলোচনায় আসে পুলিশের সাবেক এই আইজিপির নাম। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সেখানে নানা অর্থ সম্পদ তুলে ধরা হয়। এর ভিতরে গোপালগঞ্জের এই রিসোর্ট, মানে সব, মানে অনেক কিছু এখানে কি কি পাওয়া গেছে তার নামে, ইত্যাদি ইত্যাদি। গত 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা সহ মোট আয় করেছেন 84 লাখ
90,200 টাকার মতো হওয়ার কথা, অথচ তার এত এইভাবে হাজার হাজার কোটি টাকা কিভাবে আসলো, তো এইসব আর কি। দেখো দর্শক, এখন আমি একটু না কনফিউশনে আছি, কারণ আমি তো শেখ হাসিনাকে দেখেছি গত 15 বছর ধরে। হ্যাঁ, তার অবৈধ শাসন টিকিয়ে রাখতে যারা সহায়তা করে, তার এই স্বৈরতন্ত্রের যারা নাটবল্টু, শেখ হাসিনা তাদের দিকে অন্ধ। শেখ হাসিনা তাদের কোনো ভুল দেখেও দেখেন না, শুনেও শুনেন। এরকম বুড়ি বুড়ি উদাহরণ, হাজার হাজার উদাহরণ আমরা দেখেছি। অথচ বেনজির কিন্তু আজিজের মতোই শেখ হাসিনার অন্যতম চেলাচামুন্ডার একজন। এই বেনজিরকে শেখ হাসিনার সন্তান তুল্য মনে করা হতো, এবং এই বেনজির সে ছিল ঢাকা মহানগর পুলিশের প্রধান, তারপরে সে র্যাবের প্রধান হলো, এবং সে অন্ধভাবে শেখ হাসিনাকে সার্ভ করে গিয়েছে। এখন শেখ হাসিনা তো আর কোনো ওলি আল্লাহ না যে তার মুরিদরা তাকে সার্ভ করবে, তাই না? শেখ হাসিনা অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, এই কারণে বেনজির মানবাধিকার লঙ্ঘন করে শেখ হাসিনাকে সাহায্য করেছে। বিনিময়ে বেনজির নিজেও নিজের ফায়দা তুলে নিয়েছে। শেখ হাসিনার জন্য যদি 2টা গুম করে, বা শেখ হাসিনার কথা যদি 2টা গুম করে, নিজের কথা কি একটাও করতে পারবে না? পারবে তো। তো এইভাবে করেছে। দেখুন, যেই মানবাধিকার লঙ্ঘনগুলো সংঘটিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে, তার বেশিরভাগ সংঘটিত হয়েছে যখন তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন, এবং একটা বিশাল অংশ সংঘটিত হয়েছে যখন তিনি র্যাবের প্রধান ছিলেন। এবং এই মানবাধিকার লঙ্ঘনগুলো পুলিশ প্রচুর করেছে, সন্দেহ নাই। যদিও আমি পুলিশের এই মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা করতে শুনি না, কারণ যেই 3000 ক্রসফায়ার হয়েছে, 3000 ক্রসফায়ারের ভিতরে প্রায় 1500 ক্রসফায়ার বা 1500-এর বেশি ক্রসফায়ার কিন্তু পুলিশ দিয়েছে, র্যাব দেয়নি। কিন্তু সেটা নিয়ে খুব একটা আলোচনা করতে দেখি না কাউকে। র্যাব নিয়েই করে, ঠিক আছে, করুক। এখন এই যে এই র্যাব যেই সময়টায় সবচেয়ে বেশি ক্রসফায়ার দিয়েছে, সবচেয়ে বেশি গুম করেছে, সেই সময় কিন্তু এই র্যাবের প্রধান ছিলেন এই বেনজির আহমেদ। এবং বেনজির আহমেদ যার পর নাই মানবাধিকার লঙ্ঘন করেছেন, যার পর নাই বিরোধীদেরকে গুমখুন নির্যাতন করেছেন। এবং ডয়চে ভেলের একটা প্রতিবেদন দাবি করা হয় না, সেখানে র্যাবের সাবেক 2জন কমান্ডারের ইন্টারভিউ নেওয়া হয়েছে। যদিও আরেকটা প্রতিবেদন আসতেছে নেত্র নিউজের, ওটা ইংলিশ ভার্সন আসছে, আমরা বাংলা ভার্সনের অপেক্ষা আছি, তারপর আমি আমার চ্যানেলে এটা প্রচার করব। তো সেখানে একজন র্যাবের কমান্ডার দাবি করেছেন যে এই নির্দেশগুলো, কাকে গুম করা হবে, বিএনপির কাকে গুম করা হবে, কাকে মেরে ফেলা হবে, এইসব নির্দেশগুলো মৌখিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আসতো, র্যাবের প্রধানের কাছে। তো র্যাবের প্রধান হচ্ছে বেনজির, আর স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে কামাল। এই কামাল সাহেবই তো এই গত কয়েক বছর ধরে আছেন। তো উনি ধারণা করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো আদেশ দিবেন, সেটা প্রধানমন্ত্রী জানবেন না, এইরকম তো হওয়ার কথা না। কাজে এটা প্রধানমন্ত্রীর নলেজে আছে। এখন এইভাবে এই গুম খুনগুলোর প্রক্রিয়া হতো, এবং অবশ্যই বেনজির আহমেদ সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, কারণ তিনি র্যাবের প্রধান ছিলেন, এবং তিনি অবাধ টাকা কামিয়েছেন, অডেল টাকা কামিয়েছেন। এবং শুধু তিনিই না, শেখ হাসিনার গত 15 বছরে যারা শেখ হাসিনাকে ক্ষমতা টিকাতে সহায়তা করেছে, তারা সবাই কম বেশি টাকা কামিয়েছেন, কোনো সন্দেহ নাই। বেনজির টাকা কামিয়েছেন, কিন্তু কখনো কাউকে এইভাবে বিপদে পড়তে দেখিনি যে তার সম্পত্তি ক্রোক করবে। শেখ হাসিনা পর্যন্ত যাবেনই না, কারণ শেখ হাসিনা জানেন যে যদি আমার জন্য যারা সার্ভ করেছে তাদেরকে যদি আমি এইভাবে হেনস্থা করি, তাহলে যারা বর্তমানে আমাকে সার্ভ করতেছে তারা তো আমাকে সার্ভ করবে না, তারা বলবে যে না, একসময় আমরা রিটায়ার করলে আমাদেরকেও ধরা হবে। তো এরকম হওয়ার কথা না, কারণ যারা শেখ হাসিনাকে সার্ভ করে, যারা শেখ হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে মানবাধিকার লঙ্ঘন করে বা বিভিন্ন অত্যাচার নির্যাতন করে সহায়তা করে, শেখ হাসিনা ওদেরকে টিকিয়ে রাখে, শেখ হাসিনা ওদেরকে সন্তান তুল্য মনে করে। এখন হঠাৎ করে বেনজিরের বিরুদ্ধে কেন লাগলো? আমাদেরকে না আরেকটু দেখতে হবে। অনেক সময় আছে যে সম্পত্তি ক্রোপ হলো, এই হলো, সেই হলো, বা এরকম প্রক্রিয়া শুরু হচ্ছে, হঠাৎ করে উচ্চ আদালত নিষেধাজ্ঞা দিল। কারণ উচ্চ আদালতে তো শপথবদ্ধ রাজনীতিবিদ নামের বিচারপতিরা বসেই আছে, তারা একটা রায় দিয়ে দিল যে না, এখন থেকে স্থগিত। তখন দুদক বলবে আমরা কি করবো, উচ্চ আদালতের রায়। এটা দেখতে হবে। বাট যদি আসলেই শেখ হাসিনা এটা করে, যে শেখ হাসিনা প্রথম বসুন্ধরাকে দিয়ে এই প্রতিবেদন তৈরি করালো, তারপর এখন আবার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিল আদালত দিয়ে, কারণ আদালত তো শেখ হাসিনার কথাই চলে, কোনো সন্দেহ নাই, তাহলে বুঝতে হবে যে সিরিয়াসলি একটা গলদ আছে। বেনজির কোনো একটা ভুল করেছেন, বেনজির কোনো জায়গায় হুইসেল ব্লোয়িং করেছেন, বেনজির কোনো জায়গায় গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। কারণ বেনজিরের মতো গোপন তথ্য, এই সরকারের যত গোপন তথ্য আছে, যেগুলো দিয়ে সরকারকে বেকায়দায় ফেলানো যায় বহির্বিশ্বে, বা জায়গা মতো তো বোঝেনি কোথায়, আমেরিকার বিভিন্ন ডিপার্টমেন্টে, এটা বেনজিরের চেয়ে বেশি আর কেউ ভালো জানে না। তাহলে কি বেনজির
ফলের বিড়াল বের করে দিয়েছে। যখন জেনারেল আজিজের বিরুদ্ধে একটা মার্কিন স্যাংশন এলো, নিষেধাজ্ঞা এলো, তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার, আপনি তো ম্যাথিউ মিলারকে সবাই চিনেন আপনারা, ওই যে মুশফিকুল হোসেন আনসারী মাঝে মাঝে প্রশ্ন করে, এখানে দুইজন আছে, একজন হচ্ছে মুখপাত্র ম্যাথিউ মিলার আর উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তো ম্যাথিউ মিলার একটা টুইট করলো যে, আগে তো টুইট ছিল, এখন এক্স করলো যে এরকম জেনারেল আজিজের বিরুদ্ধে দুর্নীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠানকে ধ্বংস করা ইত্যাদি নানা অভিযোগে তার বিরুদ্ধে মার্কিন স্যাংশন বা মার্কিন নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। তো ওই টুইটটাকে আবার শেয়ার করেছে উজরা জায়া হচ্ছে তিনি আরেকজন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তিনি শেয়ার করে লিখেছেন যে এই তদন্ত কাজে যারা আমাদেরকে সহায়তা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে এই তদন্ত কাজে যারা সহায়তা করেছে তাদের ভিতরে একজন কি বেনজির? তিনি কি এখন নিজেকে বাঁচানোর জন্য রাজ সাক্ষী হতে চান? তিনি খুব আশা করেছিলেন যে এবার তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে এবং সরকারি চাকরিজীবীদের 5 বছর অপেক্ষা করা লাগে, সেটা আদালত থেকে অবৈধ ঘোষণা করা হবে, বলা হবে যে সরকারি চাকরিজীবীরা এখনই ইলেকশন করতে পারবে, কোনো বাধা নাই। এই সব কারণে তিনি এই সুযোগ না পেয়ে, এমপি হতে না পেরে তিনি ক্ষুব্ধ। কাজেই তিনি এখন তার নিজের ইমেজ পুনরুদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা জানি না, এসব বোঝার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে দর্শক, একটা কথা বলে রাখতে পারি, সত্য বেরিয়ে আসবেই, আজও কালো সত্য বেরিয়ে আসবে এবং আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।